আসসালামু আলাইকুম, বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ৫ আগস্ট ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র। মঙ্গলবার বিকেলে ৫টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে ঘোষণাপত্রটি উপস্থাপন করা হবে, বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এদিকে তথ্য উপদেষ্টা জানিয়েছেন আজই জানানো হবে অনুষ্ঠানের বিস্তারিত। এর আগেই জুলাই সনদের রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর করবে বলে প্রত্যাশা তার। সকালে জুলাই পুনর্জাগরণ র্যালিতে অংশ নিয়ে এসব কথা বলেন মাহফুজা আলম। ঠিক এক বছর আগে আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে ফুঁসে ওঠে পুরো দেশের মানুষ। ক্ষমতায় টিকে থাকতে সাধারণ মানুষের উপর বিভিন্নভাবে বল প্রয়োগ করে আওয়ামী লীগ। সবকিছুকে পেছনে ফেলে সফল হয় জুলাই অভ্যুত্থান। ছাত্র জনতার এই অভ্যুত্থানের স্মৃতিকথা সবাইকে মনে করানোর পাশাপাশি জুলাই আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতেই এক বছর পরে তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণ র্যালি। আয়োজন বর্ণিল করতে নানা রঙের প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। ওসমানের স্মৃতি মিলনায়তন থেকে পদযাত্রা শুরু হয়ে শহীদ মিনারে শেষ হয়। তথ্য উপদেষ্টা নিজেও ছিলেন র্যালিতে। বলেন, জুলাই আন্দোলন সফল হওয়ার মাধ্যমে বাংলাদেশের এক নতুন পর্ব শুরু হয়েছে। এ সময় তিনি জুলাই ঘোষণাপত্র নিয়েও কথা বলেন। আশা করি যে 5 আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন, আজকে হয়তো ঘোষণা হবে যে 5 আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে। এবং জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই জুলাই গণ অভ্যুত্থান যারা করেছেন, যে ছাত্র জনতা, তারা তাদের একটা ডিক্লারেশনের মাধ্যমে একটা দালিলিক প্রমাণ থাকবে যে আসলে আমরা কোন কোন অ্যাসপাইরেশন এবং কোন কোন ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে এসে উপনীত হয়েছিলাম। ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান তুলে ধরতে জুলাই চেতনার উপর গুরুত্ব আরোপ করেন উপদেষ্টা। একটা কমন ডকুমেন্ট প্রস্তুতি চলছে, সেটা আমি মনে করি যে সকল দলের এক ধরনের কি বলা যায় কম্প্রোমাইজের ভিতর দিয়ে এখন এই একটা জায়গায় এসে পৌঁছেছে। এবং খুব শীঘ্রই আমরা মনে করি যে আমরা আশা রাখি যে 5 আগস্টের আগে এই ডকুমেন্টটা স্বাক্ষরিত হবে সকল দল কর্তৃক। তথ্য উপদেষ্টার এমন বক্তব্যের 2 ঘন্টা পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে বাস্তবতা। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয় 5 আগস্ট বিকেল 5টায় জাতির সামনে তুলে ধরা হবে জুলাই ঘোষণাপত্র। ঘোষণাপত্র উপস্থাপনের সময় গণ অভ্যুত্থানের সংশ্লিষ্ট সকল পক্ষই উপস্থিত থাকবে বলেও জানানো হয় প্রেস উইংয়ের পক্ষ থেকে। ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হয়নি। আগামীকাল নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ এবং কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা দেওয়া হবে। এ সময় তিনি জুলাই ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগে স্বাগত জানান। বলেন, জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন সংসদ গঠিত হতে হবে। এ সময় ছাত্র দলের কর্মসূচি শহীদ মিনার থেকে সরিয়ে শাহবাগে নেয়ার তাদের ধন্যবাদ জানান নাহিদ ইসলাম। এছাড়া কালকের সমাবেশে মানুষ যাতে ভোগান্তি কম হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি। আগামীকাল 3রা আগস্ট 2025 আমরা শহীদ মিনারে আমাদের এই যে দেশ গড়তে জুলাই পদযাত্রা তার আনুষ্ঠানিক পরিসমাপ্তি হবে এবং আমাদের নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করা হবে, যেখানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব। কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ বিভিন্ন গুপ্ত মিটিং আইন শৃঙ্খলায় প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, ষড়যন্ত্রের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যে বা যারাই যুক্ত থাকবে তাদের ছাড় দেওয়া হবে না। জুলাই আন্দোলনে শহীদদের গণকবর প্রসঙ্গে উপদেষ্টা জানান, রায়ের বাজার বধ্যভূমিতে গণকবর দেওয়া শহীদদের মরদেহ পরিবার চাইলে নিজেদের ইচ্ছে মতো জায়গায় সমাহিত করতে পারবেন। গত বছর আগস্টের এ সময় পুলিশের গুলিতে নিহত হয় ছাত্র জনতা সহ অসংখ্য সাধারণ মানুষ। তাদের অনেককে বিভিন্ন জায়গায় দেয়া হয় গণকবর। জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত করতে রায়ের বাজার বধ্যভূমিতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, শহীদদের শনাক্তে প্রয়োজনে মরদেহ তোলা হবে। যাদের বিরুদ্ধে তাদের তো আইনের আওতায় ব্যবস্থা আনা হচ্ছে, যারা এই গণকবরে এখানে যাদের এই
অন্যায় যারা করছে সবাই আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। কবর উঠানো হোক রাজি হয় নাই, এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে। যদি তারা সবাই রাজি হয়ে যায় তাদের ডেড বডি আমরা শনাক্ত করব, এবং যদি কেউ ডিএনএর মাধ্যমে, আর যদি কেউ এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় ওটাও আমরা তাদের অ্যালাউ করব। এর আগে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের গুপ্ত মিটিং নিয়েও কথা বলেন। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের কোনো ঘটনার প্রকৃত কারণ তুলে ধরার আহ্বান জানান। মিডিয়া সত্য প্রচার করার জন্যই কিন্তু এই পর্যন্ত আগায় গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষ্য গ্রহণ আগামীকাল। আদালতের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে বিচার কাজ। প্রথম দিনে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনের আহতরা। এসব তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। এর আগে গত 10 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেন। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। এই মামলায় 3 আগস্ট সূচনা বক্তব্য এবং 4 আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে জানানো হয় তখন। তবে তার একদিন আগে অর্থাৎ আগামীকালই শুরু হচ্ছে সাক্ষ্য গ্রহণ। এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক, অন্যদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কারাবন্দী, আর এরই মধ্যে নিজের অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন তিনি। আগামীকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মামলায় আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে সূচনা বক্তব্য প্রদানের জন্য রেডি আছি। সাথে সাথে আগামীকালকেই আমরা এই মামলার সাক্ষ্য উপস্থাপন শুরু করতে চাই। জুলাই অভ্যুত্থানের পর চরম সংকটময় মুহূর্ত পার করছে দেশ। এই থেকে উত্তরণে জাতীয় ঐক্য ধরে রেখে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার দরকার বলেও মনে করছেন বিশিষ্টজনরা। সকালে দৈনিক যুগান্তর আয়োজিত গোলটেবিল আলোচনায় তারা এসব কথা বলেন। দৈনিক যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদারের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক মাসুদ করিমের সঞ্চালনায় গোলটেবিলে উঠে আসে দেশের সামগ্রিক অবস্থার চিত্র। তাহলে এইটা তার কাকে মাথায় রেখে এটা বলছেন? তরুণ আলোচকরা বলেন, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে রাষ্ট্র সংস্কারের সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে না পারলে নতুন কোনো আবু সাইদের নেতৃত্বে আবারও গণ অভ্যুত্থান ঘটবে। এই সরকারের হাজারটা ফেলিওর আছে, সেটা নিয়ে সমালোচনা জারি থাকবে, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের জন্য, নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের যেটা দরকার ছিল আমরা অনেক কিছু করতে পারি নাই। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একজন উপদেষ্টার বডি ল্যাঙ্গুয়েজও আর এটা নাই যে কতজনের লাশের উপর দিয়ে, বডির উপর দিয়ে, দেহের উপর দিয়ে, চোখের উপর দিয়ে, হাতের উপর দিয়ে মগজের খুলি উড়ে গেছে, সেইটা আবার পড়ছে আরেকজন সহযোদ্ধার হাতে। এই দৃশ্যপটের উপর দিয়ে আসলে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা তাকে অ্যালাউ করছি কাজ করার জন্য। যেই দেশ নেপালের সাথে যুদ্ধে হেরে যায়, যেই দেশ কাশ্মীরিদেরকে ডিল করতে পারে না, 2 কোটি মুসলমান, সে 20 কোটি মুসলমানরা নাস্তানাবুদ করে দিবে। অথচ আমাদেরকে গত 50 বছর ধরে এই দিল্লির আধিপত্যবাদ দালালরা, বুদ্ধিজীবীরা, রাজনীতিবিদরা, দলগুলো আমাদের এগুলো শিখাইছে। আলোচকরা অভিযোগ করেন, অভ্যুত্থান পরবর্তী ভবিষ্যৎ বাংলাদেশ গড়ায় সবচেয়ে বড় অন্তরায় রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা। একটা ভালো ইলেকশনের দিকে দেশ যাক, যারা ক্ষমতায় আসে তারা অ্যাকাউন্টেবল থাকবে। আপনি যদি গণতন্ত্র মানেন, মানবাধিকার মানেন এবং এই যে আমাদের এই যে সরকার পরিবর্তন সিস্টেমটাকে মানেন, তাহলে সরকার পরিবর্তন হবে থ্রু ইলেকশন। এর বাইরে কোনো বিকল্প নেই। তো মোদি পার্লামেন্টে ম্যাপই দিয়ে দিয়েছে যে অখণ্ড ভারতের মানচিত্র। সুতরাং সেই বিপদের মধ্যে আমরা আছি। আমরা এই ব্যাপারেও আমাদেরকে জনসচেতনতা তৈরি করতে হবে ট্রু প্যাট্রিয়টিজমের জন্য। ইন্টারিম গভর্নমেন্ট যদি ভালো সার্ভিস দিতে পারতো, যদি ডেলিভার করতে পারতো, এই সরকার যদি 5 বছর থাকতো, বিএনপিরও সাধ্য ছিল না এই সরকারকে হটানো। অপ্রয়োজনীয় কর্মকাণ্ডের মধ্যে নিজেদেরকে যুক্ত করে প্যাঁচ গোছ লাগিয়ে দিয়েছে। এখন নিজেরাও চলতে পারে না, দেশকেও চালাতে পারে না। এইরকম একটা সমস্যায় আমরা বসে আছি। গোয়েন্দা ব্যর্থতা চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। আর ঢাকাতেই যদি 7 দিন ধরে 400 লোকের প্রশিক্ষণ হয়ে থাকে, তাহলে অন্যান্য জায়গাগুলোতে কি হয়েছে? গোপালগঞ্জের গোয়েন্দা ব্যর্থতা সীমাহীন। তো এই যে এগুলো কিসের সিমটম?
দেশের ভবিষ্যৎ অর্থনীতি চরম হুমকির মুখে জানিয়ে ব্যবসায়ী নেতারা জাতীয় ঐক্যের তাগিদ দেন। যেন ট্যারিফটাকে 10 থেকে 12% মধ্যে আনা যায় কিনা, হ্যাঁ তখন আমরা বলতে পারি যে ট্যারিফ বিজয় অর্জিত হয়েছে। সুখবর হচ্ছে ইনফ্লেশন কমছে। ইনফ্লেশন যদি কমে, ইন্টারেস্ট রেট যদি সিঙ্গেল ডিজিটে আসে বা অ্যাটলিস্ট 10% আসে, তাহলে বিনিয়োগ হবে, নাহলে হবে না। কাকে আমরা ব্যবসায়ী বলতেছি? বাংলাদেশে সবচেয়ে বড় লুণ্ঠনকারী ব্যবসায়ী হলো রাজনীতিবিদরা। এখানে রাজনীতি করতে যায় কিন্তু টাকা বানানোর জন্য, দেশের উন্নয়নের জন্য খুব কম লোককে দেয়। আমি এলো কথাটাই বলতে চাই না, কিন্তু বেশিরভাগ লোকেই এখন রাজনীতি করে টাকা বানানোর জন্য। তাই তারা কি ব্যবসায়ী? ঐক্য ধরে রাখতে না পারলে প্রধান রাজনৈতিক দলগুলোকে ভবিষ্যতে জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও সতর্ক করা হয় গোলটেবিল আলোচনায়। কতদূর এগুলো মানুষ? শেখ হাসিনা ট্রাঙ্কে চড়ে আসেননি, নির্বাচন করেই ক্ষমতায় থেকেছে, কিন্তু সেটি ছিল দানবীয় ব্যবস্থা। এর পরিবর্তন না আনলে আবার স্বৈরাচার পুনরুত্থান হতে পারে। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক সেমিনারে সব কথা বলেন ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। বিএনপি, এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা আসন্ন নির্বাচনে পিআর পদ্ধতি আর ভোটারের বয়স কমানো সহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন এই সেমিনারে। বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের আয়োজনে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটি গণতান্ত্রিক ও প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতির সন্ধানে শীর্ষক সেমিনার। অংশ নেন বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচনায় উঠে আসে ভোটারের বয়স, পিআর পদ্ধতি, নারী আসন প্রসঙ্গ। আর্গুমেন্টটা দেয়া হচ্ছে যে পলিটিক্যাল ম্যাচুরিটি নাই, যার বয়স 35, সব 35 বছর বয়সের কি একই লেভেল পলিটিক্যাল ম্যাচুরিটি আছে? ওদের তো আমরা ভোট দেওয়ার ক্ষেত্রে দরজাটা বন্ধ করছি না। আমাদের নিম্ন কক্ষটাই ফাংশনাল করা দরকার, এবং আমরা যা যা উচ্চ কক্ষ দিয়ে অর্জন করতে চাই সেটা নিম্ন কক্ষ দিয়ে করা সম্ভব। পিআর পদ্ধতির যে দুর্বলতাগুলো রয়েছে সেই দুর্বলতাগুলো কাটিয়ে আমরা মাঝামাঝি একটা পদ্ধতিতে যেন আসতে পারি, এবং সেজন্য আমি বিএনপিকে সবচেয়ে বেশি এক্ষেত্রে দায়িত্ব দিব। সংরক্ষিত মহিলা আসন কিংবা উচ্চকক্ষের ভোটে পিআর পদ্ধতির ব্যবহার হতে পারে বলে মনে করেন বিএনপি নেতা রিজভী আহমেদ। আর ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদারের দৃষ্টিতে শেখ হাসিনার আমলে নির্বাচন পদ্ধতি ছিল দানবীয়। প্রচলিত পদ্ধতি থেকে আরও ডেভেলপ করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, এবং কিছু কিছু ক্ষেত্রে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন যেটার প্রস্তাব এসছে মহিলা আসনের ক্ষেত্রে বা উচ্চ কক্ষের ক্ষেত্রে, সেখানে কিছু কিছু পরীক্ষামূলক হতে পারে। শেখ হাসিনা কিন্তু ট্যাঙ্কে চড়ে আসে নাই, শেখ হাসিনা কিন্তু সংবিধানও বাতিল করে নাই, শেখ হাসিনা উর্দিপদেও আসে নাই। শেখ হাসিনা একটা নির্বাচনের মাধ্যমে এসেছে। হ্যাঁ, নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, কিন্তু শেখ হাসিনা কেন দানবে পরিণত হলো? কারণ ওই ব্যবস্থাই হলো দানবীয় ব্যবস্থা। নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে আরো আলোচনার প্রয়োজন বলে মনে করেন বক্তারা। দুই কক্ষ বিশিষ্ট আপনার নির্বাচন প্রক্রিয়া, ফরমেশন, এগুলি নিয়ে কিন্তু সেরকম কোনো আলোচনা হয়নি। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসলে আবারও ফ্যাসিবাদ উত্থান ঘটবে, এই শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম। আর এই জন্য গণঅভ্যুত্থানের সব পক্ষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তিনি। দ্রুত নির্বাচন হওয়া প্রয়োজন বলে মনে করেন সংস্থার চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির প্রাক্কালে হলো ফ্যাসিবাদী বিরোধী ঐক্যই জুলাই চেতনা সমুন্নত রাখতে পারে শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। সরকারি দল বলছে ফ্যাসিবাদী বিরোধী ঐক্য বিনষ্ট হলে ব্যর্থ হবে জুলাইয়ের অর্জন, যদিও বিরোধী দল মনে করে রাষ্ট্রযন্ত্রের সংস্কার নিশ্চিত না হলে বেহাত হবে জুলাই আন্দোলনের ফসল। রবার্ট প্রেক্সটন বলেছেন ফ্যাসিবাদ বিরোধিতা মানেই গণতন্ত্র, বৈষম্যহীন সমাজ। এটাই কিন্তু আমাদের জুলাইয়ের মূল চেতনা। গণতন্ত্রের পুনরুদ্ধারের মাধ্যমে, মত প্রকাশের স্বাধীনতার মাধ্যমে, জবাবদিহিতার মাধ্যমে, রাজনৈতিক সহনশীলতার মাধ্যমে এবং দুর্নীতি মুক্ত করার মাধ্যমে। দ্রুত সংসদীয় নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেন প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, এরই মধ্যে ঐক্য বিনষ্টের লক্ষণ দেখা গেছে, তাই নির্বাচন বিলম্বিত হয় এমন কোনো পরিবেশ সৃষ্টি করা সমুচিত হবে না। আমাদের দলগুলোর মধ্যে যে দূরত্বই থাকুক না কেন, এরা কেউই অগণতান্ত্রিক দল না, এরা সবাই গণতান্ত্রিক দল, এবং সবাই বোঝেন যে গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। সবাইকে যেমন ধারণ করতে হবে, তেমনি সবাইকে এটাও বুঝতে হবে যে যারাই আসুক সরকারে,
তারা যেন কোনো মতেই ফ্যাসিবাদী বা স্বৈরাচারী না হয়, সেটা ঠেকানোর জন্য প্রতিনিয়ত তাদেরকে সজাগ এবং সচেতন ভূমিকা পালন করতে হবে। আয়োজক সংস্থার চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ মনে করেন, চাঁদাবাজি, মব সন্ত্রাস এবং মানুষের মধ্যে আতঙ্ক কাটাতে দ্রুতই নির্বাচন প্রয়োজন। যদি নির্বাচন দেরিতে করি তাহলে চাঁদাবাজি বলি, মব সন্ত্রাস বলি, মাদার ভাঙ্গা বলি, লালন সঙ্গীত বন্ধ করা বলি, আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন তোলা বলি, অরাজকতা বলি, সবকিছু তো বাড়তেই থাকবে। যে মব অত্যাচার শুরু হয়েছিল এগুলি বন্ধ করতে চাই, চাঁদাবাজি বন্ধ করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে একটা কাঙ্ক্ষিত সময়ের মাধ্যমে আমরা একটা নির্বাচনের প্রত্যাশা করি। লন্ডন বৈঠকের যে ঘোষণা, সেই ঘোষণার বাস্তবায়ন আমরা দেখতে চাই। প্রতিযোগিতায় বিরোধী দল তেজগাঁও কলেজকে হারিয়ে বিজয়ী হয় সরকারি দল ইডেন কলেজ। রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায় এমন অভিযোগ করে বিএনপির নেতারা বলছেন, পৃথিবীর কোথাও অনির্বাচিত ব্যক্তিদের মাধ্যমে সংবিধান সংশোধন করা হয় না। সংস্কারের নামে যেসব দল নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছে, তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয় বলে অভিযোগ করেন তারা। জুলাই অভ্যুত্থান উপলক্ষে প্রকৌশলীদের সংগঠন আইবি ঢাকা কেন্দ্র আয়োজন করে এই আলোচনা সভার, যেখানে ছাত্র জনতার গণ আন্দোলনে ফ্যাসিবাদের পতন আর আগামী স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ নিয়ে আলোচনা করেন বক্তারা। বাধাগুলো রয়েছে সেগুলো দূরীকরণে আমরা কিন্তু আগের মতো সোচ্চার থাকব। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বিতর্ক করে ইতিহাস তৈরি করা যায় না। যারা বিশৃঙ্খলা করে সংসদ নির্বাচন পিছিয়ে দিতে চায়, তাদের কোনো চেষ্টাই সফল হবে না। কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা দিয়ে আগামী জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র যারা করছেন তারা কামিয়াবি হবেন না। জনগণের বিপক্ষে যে নির্বাচনকে সুদূর পরাহত করার যারা দুঃস্বপ্ন দেখছেন, তাদের দুঃস্বপ্নই থাকবে। স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ছাড়া দেশে আর নতুন কোনো সংস্কারের প্রয়োজন নেই। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে। এখানে সেটাই প্রস্তাব দেওয়া হয়েছে। জনগণের সম্মতি ছাড়া, পার্লামেন্টের সম্মতি ছাড়া কিভাবে সংবিধান সংশোধন করতে চায়? বিদেশ থেকে ধার করে আনা আতালরা আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে বাংলাদেশ চলবে। এদের অনেকে জানে না ধান গাছের তক্তা হয় কি হয় না, কিন্তু আমাদেরকে লেকচার দিয়েই যাচ্ছে। এরা এখন বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায়। রাজধানীর নীলক্ষেতে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের স্মরণ সভায় যোগ দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত গণতন্ত্র ফেরেনি, তারাই গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়েছে। অনেক ধরনের নতুন নতুন তথ্য আইডিয়া নিয়ে অনেকে আসছেন, তারা নিজেদেরকে খুব বেশি বুদ্ধিমান ব্যক্তি মনে করছে। অর্থাৎ তাদের মধ্যে সংসদীয় গণতন্ত্রের স্পিরিটেই বোঝার সুযোগ হয় না। সংসদ হচ্ছে সবকিছুর মূলে। অল রোড লিডস টু দ্য পার্লামেন্ট। আপনার সব সমাধান সংসদে হতে হবে। যেই দেশগুলো বিপ্লবের পরে দীর্ঘ সময় নিয়ে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়েছে, সেই দেশগুলো সিভিল ওয়ারের মধ্যে গেছে। লন্ডন বৈঠকে নির্ধারিত হওয়ার সময় সংসদ নির্বাচন না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। মার্কিন শুল্ক ইস্যুতে সরকারের প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়ে রপ্তানি খাতের প্রধান সংগঠন বিজিএমইএ সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান প্রতিদ্বন্দ্বী ভারত চীনের তুলনায় শুল্ক হার কম থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। জানান, প্রতিদ্বন্দ্বী দেশগুলোর লবিং অব্যাহত থাকবে, আর তাই শুল্ক ইস্যুতে মার্কিন সরকারের সাথে নিবিড় যোগাযোগ রাখা প্রয়োজন। মার্কিন শুল্ক হার নিয়ে বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। আনুষ্ঠানিকভাবে প্রথমবারের জন্য নানা দর কষাকষি শেষে মার্কিন পাল্টা শুল্ক হার 20% থাকায় আনুষ্ঠানিকভাবে সন্তুষ্টি প্রকাশ করেন উদ্যোক্তারা। জানান, নতুন শুল্ক হার অনুযায়ী যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে 36.5% শুল্ক দিতে হবে। প্রতিদ্বন্দ্বী ভারত চীনের তুলনায় কম থাকায় পাল্টা শুল্ক হার পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করেন বিজিএমইএর নেতৃবৃন্দ। বাংলাদেশ থেকে অতিরিক্ত আমদানি শুল্ক প্রথমে 37 থেকে 35 থেকে এবং চূড়ান্ত পর্যায়ে 20% পুনর্নির্ধারণ করা হয়েছে, যা আমাদের প্রধান পোশাক রপ্তানিকারী প্রতিযোগীদের তুলনায় সমান বা কাছাকাছি এবং কিছু প্রধান প্রতিযোগী যেমন চীন ও ভারতের তুলনায় কম।
নতুন শুল্ক হার আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠান ও ভোক্তার উপর কী ধরনের প্রভাব পড়বে তা বুঝে উঠতে অন্তত একটা মৌসুম অপেক্ষা করতে হবে বলে মনে করেন বিজিএমইএ নেতারা। পণ্যের দাম কিছুটা বেড়ে যাওয়ায় ক্রেতা হারানোর আশঙ্কা থাকলেও চীন থেকে ব্যবসা বাংলাদেশে চলে আসার ব্যাপারেও আশাবাদী উদ্যোক্তারা। জানান, রপ্তানিকৃত পণ্যে ইউএস কটন ব্যবহার হলে আরও শুল্ক ছাড় পাওয়া যাবে, যার সুফল পাবে পোশাক খাত। যেহেতু আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ, তারা আলোচনা অব্যাহত রাখবে শুল্ক কমানোর জন্য, তাহলে আমাদেরও আলোচনা অব্যাহত রাখতে হবে শুল্ক কমানোর জন্য। আমাদের তুলনায় চায়নার ট্যারিফ বেশি, তো কিছু চায়নার ব্যবসাও তো আমাদের এখানে আসার সুযোগ আছে। সুতরাং যদি ক্রেতারা ইন্ডিভিজুয়ালি আমার কোনো মেম্বারকে ভয় দেখায়, আমি বলবো আতঙ্কিত হওয়ার কিছু নাই। হ্যাঁ, এখানে যদি কিছু কমেও যায় তাহলে বিজনেস তো অন্য জায়গা থেকে মুভ হওয়ার পসিবিলিটিও আছে। বর্ধিত শুল্ক হার পোশাক খাতের রপ্তানিতে নতুন কী ধরনের সুযোগ বা প্রতিবন্ধকতা তৈরি করবে, বাণিজ্য উপদেষ্টা দেশে ফেরার পর তা স্পষ্ট হবে বলে মনে করেন বিজিএমইএ সভাপতি। বাণিজ্য উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা এবং তাদের টিম এই কঠিন আলোচনার সময় যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা প্রশংসনীয়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজারের ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালক এবং যাত্রীসহ 4 জন নিহত হয়েছে। ভারুয়াখালীর রেল ক্রসিং এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের সামনের অংশে আটকে যাওয়া অটোরিকশাটি 1 কিলোমিটার পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা আরেকটি ট্রেন আটকে বিক্ষোভ করে। যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সামনের অংশে আটকে গেলে এভাবে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত টেনে হেঁচড়ে নিয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় এক শিশুসহ 4 জন। নিহতদের শরীরের বিভিন্ন অংশ ছিন্ন ভিন্ন হয়ে ছিটকে পড়ে আশেপাশে। দুপুর 1টায় কক্সবাজারের ভারুয়াখালী রেল ক্রসিংয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। উনি আর ওরা 4 জন, আর ড্রাইভার সাহেব ছিল নাকি, টোটাল 5 জন ছিল। ঠিক 12:30 ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আর কিছু দূর আসার পরে দেখি একটা সিএনজিকে দুমড়ে মুচড়ে ঠেলে নিয়ে যায় এবং সাথে সাথে 4-5 জন অ্যাক্সিডেন্ট করে। নিহতরা হলেন অটোরিকশা চালক শাহাবুদ্দিন, যাত্রী মর্জিনা ও তার শিশু সন্তান এবং অজ্ঞাত পরিচয় আরও এক যাত্রী। ভারুয়াখালী থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি কক্সবাজার শহরে যাচ্ছিল। রশিদনগর রেল ক্রসিংয়ে পার হওয়ার সময় ঘটে এ দুর্ঘটনা, যেখানে আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। একদম বিলের ধারে পড়ে আছে, পাশাপাশি পরে দেখি এখানে অবরোধ করার কারণে এখানে রেল দাঁড়িয়ে আছে। ঘটনার কিছুক্ষণ পর ট্রেনটি গন্তব্যে চলে যায়। তবে ঢাকা থেকে কক্সবাজারগামী আরেকটি ট্রেন ঘণ্টাখানেক আটকে রাখে ক্ষুব্ধ স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। 4 জনের লাশ শনাক্ত করছে। স্থানীয় লোকজন 4 জনই ঘটনাস্থলে মারা গেছে। এখানে নিরাপত্তার জন্য যা যা করণীয় কর্মকর্তাদের সাথে আলাপ করে সেই ব্যবস্থা করব। দয়া করে আপনাদের প্রতি আবারও অনুরোধ করি, রাস্তায় আমাদের ট্রেনের লাইনটা ছেড়ে দেন। মামুন নুরসি তৌফি, যমুনা নিউজ। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন আরও 83 গাজাবাসী। এদের মধ্যে ত্রাণ সংগ্রহের সময় চালানো হয় হামলা এবং সে সময় নিহত হয়েছে 49 জন, আহত কমপক্ষে 270 জন। এদিকে অপুষ্টিতে ভুগে একদিনে মৃত্যু হয়েছে আরও 3 ফিলিস্তিনির, এদের মধ্যে 2 জনই শিশু। আর এই নিয়ে খাদ্যাভাব এবং অপুষ্টির কারণে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 162 জনে, যার মধ্যে 92 জনই শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মারাত্মক খাদ্য সংকটে মৃত্যু ঝুঁকিতে রয়েছে উপত্যকার হাজার হাজার শিশু। গত মার্চে গাজায় ত্রাণ সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দেয় ইসরায়েল। গেল মে মাসের শেষে শুরু হয় ইসরায়েল নিয়ন্ত্রিত সহায়তা কর্মসূচি। তখন থেকে নিয়মিত ত্রাণ সংগ্রহকারীদের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইহুদি সৈন্যরা। সম্প্রতি আন্তর্জাতিক মহলের চাপে গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। জরুরি চিকিৎসার জন্য গাজা থেকে স্পেনে পাড়ি জমিয়েছেন 13 ফিলিস্তিনি শিশু। বৃহস্পতিবার পরিবারের সদস্যদের সাথে স্প্যানিশ
বিমানবন্দরে পৌঁছায় তারা। এ সময় তাদের স্বাগত জানায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া। 13 জনের মধ্যে একজনের হৃদরোগে আক্রান্ত, আর বাকিরা ইসরায়েলি আগ্রাসনের গুরুতর আহত। তাদের সরাসরি নেওয়া হয় মেডিকেল সেন্টারে। সম্প্রতি আন্তর্জাতিক মহলের চাপে গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। ফলে খাদ্য এবং চিকিৎসা সহায়তার জন্য এগিয়ে আসছে বহু দেশ। কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলি হামলায় ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য অবকাঠামো। সঠিক চিকিৎসা সেবা পাচ্ছে না শিশুরা। মানবিক দিক বিবেচনায় এই উদ্যোগে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে স্পেন সরকার। গাজা সফরে গিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। শুক্রবার ইসরায়েল নিয়ন্ত্রিত বিতর্কিত ত্রাণ বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন তিনি। তেল আবিবের চলমান অভিযান শুরুর পর এই প্রথম উচ্চপদস্থ কোনো মার্কিন কর্মকর্তা গাজায় সফর গেলেন। ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে কিনা ঘুরে দেখেন তিনি। এছাড়া নতুন করে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার কথাও রয়েছে তার। আগের দিন ইসরায়েলে পৌঁছান উইটকফ। গাজায় চলমান আগ্রাসন এবং দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে সম্প্রতি বৈশ্বিক চাপ বেড়েছে ইসরায়েলের উপর। এমন পরিস্থিতিতে উইটকফের সফর নিয়ে সন্দিহান গাজার অনেক বাসিন্দা। আগস্ট মাসের সব কর্মসূচি ঘিরে রাজধানী জুড়ে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। বিশৃঙ্খলা প্রতিরোধে নগর জুড়ে বিশেষ অভিযান পরিচালনা করছে ডিএমপি। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। বলেন, বিভিন্ন আবাসিক হোটেলে আওয়ামী লীগের নেতাদের বাসা এবং বিভিন্ন বস্তিতে অভিযান চালানো হচ্ছে। ভাটারা এলাকায় আওয়ামী লীগ কর্মীদের ট্রেনিং নেয়ার ঘটনায় ভাটারা থানার মামলায় এই পর্যন্ত 22 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তিনি বলেন, সলিমুল্লাহ মেডিকেলের সামনে সোহাগ হত্যা মামলায় রুমান ব্যাপারী এবং আবু হোসেন নামে আরো 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই ঘটনায় মোট 14 জন গ্রেফতার করা হয়েছে। এছাড়া গুলশানের সাবেক এমপির বাসায় চাঁদাবাজির মামলায় গ্রেফতার অপুর ধানমন্ডির বাসা থেকে চাঁদার টাকা কেনা একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। প্রত্যেকটা টিম, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ইউনিট যেগুলো আছে তারা কাজ করতেছে প্রত্যেকটা জায়গায়। ইভেন যে কিছু বস্তি এলাকা আছে বা যেগুলো যেখানে হয়তো বা যে এই ধরনের তৎপরতা চলতে পারে, যেটা নাশকতা, তো এই ধরনের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কাজ করছি এবং প্রত্যেকটা চিরুনি অভিযান চলতেছে। এই যে আজকেও কিন্তু এটা চলবে, মানে এটা কিন্তু পুরো আগস্ট মাস আমাদের চলবে। রাজধানীর সিদ্ধেশ্বরীতে ভোরে বাসের জন্য অপেক্ষামান এক নারীকে গাড়িতে টেনে নিয়ে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় রবিউল নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পিবিআই। বিকেলে সংবাদ সম্মেলনে জানানো হয়, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সাদা প্রাইভেট কার জব্দ এবং ভিকটিমের মোবাইল উদ্ধার করা হয়েছে। 26 এপ্রিল ভোরে গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। ব্যাগটি নারীর হাতে আটকানো থাকায় তাকে প্রায় 15 থেকে 20 ফিট টেনে নিয়ে যায় ওই গাড়িটি। এতে তিনি গুরুতর আহত হন। গ্রেফতারকৃত রবিউল আদালতে জবানবন্দি দিয়ে জানিয়েছেন, সহযোগীদের সঙ্গে মিলে তারা 25 থেকে 30টি ছিনতাই করেছে। বাকিদের গ্রেফতারে পিবিআই কাজ করছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত রাইসা এবং ফাতেমার কবরে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গায় যান যশোরের বিমান ঘাঁটির কর্মকর্তারা। উপজেলার বজ্রা গ্রামে মাদ্রাসা কবরস্থানে রাইসার প্রতি গার্ড অফ অনার প্রদান করে বিমান বাহিনী। এ সময় উপস্থিত ছিলেন স্কোয়াড্রন লিডার জিহাদ এবং ফ্লাইং অফিসার রুতবাহ সহ অন্যান্য কর্মকর্তারা। পরে বিমান বাহিনীর পক্ষ থেকে শামসুল উলুম মাদ্রাসায় দোয়ার ব্যবস্থাও করা হয়। এদিকে মাইলস্টোনের আরেক শিক্ষার্থী বাগেরহাটের ফাতেমা আক্তারের কবরে শ্রদ্ধা জানায় বিমান বাহিনীর 19 সদস্যের আরেকটি টিম। চিতলমারিতে এই টিমের নেতৃত্বে দেন স্কোয়াড্রন লিডার আসিফুজ্জামান এবং মাফরুহা বেগম। উপজেলার কুনিয়া গ্রামে মাদ্রাসা কবরস্থানে ফাতেমার কবরে গার্ড অফ অনার প্রদান করে বিমান বাহিনী। জুলাই হত্যাকাণ্ডে চট্টগ্রামে দায়ের করা মামলার মধ্যে প্রথম অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। এতে অভিযুক্তরা করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি, মেয়র সহ 231 জনকে। বৈষম্যবিরোধী আন্দোলনে 3 আগস্ট বহদ্দারহাটে গুলিতে অটোরিকশা চালক শহীদুল ইসলাম নিহতের মামলায় আদালতে এই চার্জশিট দাখিল করে চান্দগাঁও থানা পুলিশ। আগামী 25 আগস্ট বাদীর উপস্থিতিতে চার্জশিট গ্রহণের শুনানির দিন ধার্য করেছেন আদালত। চার্জশিটে সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নফেল সহ 11 জন সাবেক মন্ত্রী, এমপি, সাবেক 2 মেয়র এবং আওয়ামী লীগের নেতাকর্মী সহ 231 জনকে অভিযুক্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্র উত্তরণের পথকে দীর্ঘ না করার আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে গণঅভ্যুত্থানের প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে আলোচনা সভায় তিনি বলেন, মানসিকতার পরিবর্তন না হলে সংবিধান বা যে কোনো
যে কোনো পরিবর্তন কাজে আসবে না। এ সময় রাজনৈতিক নেতারা অভ্যুত্থানের কৃতিত্ব নিতে যে প্রতিযোগিতা চলছে তার সমালোচনাও করেন। ঐক্যে বিভক্তি হলে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিতে পারে বলে সতর্ক করেন তারা। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটিমাত্র অনুরোধ করব, আপনার সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথকে দীর্ঘ করবেন না, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ তারা কিন্তু আবার জ্বলে উঠবে। নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের পথে হাঁটব, তাহলে শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা আমরা জ্ঞাপন করতে পারবো। আমাদের বিচার, সংস্কার, নির্বাচন এই তিনের রোডম্যাপ নিয়ে কোনো রকম বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে এবং তাদের বিষয়ে সতর্ক থাকা দরকার। 4 টেরাবাইট ব্যান্ডউইথ সরবরাহের মাইলফলক অতিক্রম করল বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি। জুলাইয়ে দেশে বাণিজ্যিকভাবে চালু হয় কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক, যেখানে 200 জিবি ব্যান্ডউইথ সরবরাহ করা হয়। এরপরই 1 আগস্ট নতুন এই মাইলফলক অর্জন করল পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটি। এর আগে 28 এপ্রিলে 3 টেরাবাইটের মাইলফলক স্পর্শ করেছিল বিএসসিপিএলসি, যার মাত্র 3 মাসে সরবরাহ বাড়িয়েছে নতুন 1 টেরাবাইট। বিগত সরকারের আমলে এই প্রতিষ্ঠানের 65% বেশি ক্যাপাসিটি অব্যবহৃত ফেলে রাখা হয়েছিল। অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ বাছাই খেলতে আজ দুপুর 1:35 লাওসের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। থাইল্যান্ডে 1.5 ঘন্টা ট্রানজিট শেষে রাত 8টায় লাওসে পৌঁছানোর কথা রয়েছে মেয়েদের। অধিনায়ক আফেইদা খন্দকার সহ জাতীয় দলের 9 ফুটবলার আছেন অনূর্ধ্ব 20 দলে। সাফ সদস্য সদ্য সাফ 20 চ্যাম্পিয়ন দলটা দারুণ আত্মবিশ্বাসী। 6 আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস, আর 8 আগস্ট পূর্ব তিমুর, আর 10 আগস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে পিটার বাটলারের শিষ্যরা। 33 দলের বাছাই পর্বে 8 গ্রুপের সেরা 8 দল যাবে এশিয়ান কাপে। গ্রুপের দ্বিতীয় সেরা 3টি দলও পাবে থাইল্যান্ডের টিকিট। এশিয়ান বাছাইয়ে বাংলাদেশের অতীতটা অবশ্য বেশ হতাশারই, তবে এখন পর্যন্ত 12টি ম্যাচ খেলে জয় মাত্র 2টিতে। আর এবার নতুন গল্প লিখতে চায় পিটার বাটলারের শিষ্যরা। কি করুন এখন? দর্শক, এই ছিল সব খবরের আয়োজন। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।